পরম করুণাময় সৃষ্টিকর্তা স্মরণ করে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস আরম্ভ করছে। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, বাসায় আগামী ক্লাসে গত ক্লাসে যেটা করাইছিলাম তোমাদের, নদীর উপরে ক্লাস করাইছিলাম তোমাদের। আজকে যে ক্লাসটা হবে তোমাদের জলবায়ু, বাংলাদেশের জলবায়ু। আচ্ছা, পূর্ব পাঠে পুনরালোচনা বলি। নদী, বাংলাদেশের প্রধান নদী কটা নদী বলছিলাম? 5টি। নদীর নাম কি ছিল? পদ্মা, আরটা ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, আরটা কি? মেঘনা, আরটা যমুনা, আরটা দিল কর্ণফুলী। বাংলাদেশে প্রধান এই 5টা নদী, পদ্মা, ব্রহ্মপুত্র, বারোটা এইরকম। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, কর্ণফুলী, এই প্রধান 5টা নদী। ঠিক আছে। আর এই নদীগুলোর উৎসস্থল পড়েছিলাম, এটা গঙ্গোত্রী হিমবাহ, ব্রহ্মপুত্র মানস সরোবর, আর কর্ণফুলী নদী, এটা চট্টগ্রাম, চট্টগ্রাম অঞ্চলে, এই অঞ্চলটা। আর যমুনা নদী রংপুর জেলা বা কুড়িগ্রাম অঞ্চলে, ময়মনসিংহ যে জামালগঞ্জের নিকট, জামালগঞ্জের নিকট থেকে ভাগ হয়েছে, পদ্মার সাথে মিলিত হয়েছে যমুনা নদী। ঠিক আছে। বাংলাদেশের কি বলবো, নদীগুলো মনে থাকবে না? নদীগুলোর নাম, নদীগুলোর, এই নদীগুলো পড়াইছিলাম। আজকে পড়াইব জলবায়ু, পড়াইব বাংলাদেশের জলবায়ু। আচ্ছা দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত, এইগুলোর দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে আমরা কি বলি? আমি আবার বলি, কোনো একটি অঞ্চলের বায়ু প্রবাহ, তাপ, চাপ, তারপরে মেঘাচ্ছন্ন, বারিপাত, দৈনন্দিন যে সামগ্রিক অবস্থাকে বলি আমরা আবহাওয়া বলি। এটাকে আমরা বলি আবহাওয়া বলি। এটাকে আমরা আবহাওয়া বলি। এই আবহাওয়ার উপাদানগুলো কি কি থাকবে? বায়ু প্রবাহ থাকবে, তাপ থাকবে, চাপ থাকবে, তারপরে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত থাকবে, এইগুলো হইল এই যে এগুলোর দৈনন্দিন যে সামগ্রিক অবস্থা, এটাকে বলবো কি আমরা? আবহাওয়া। এবং আবহাওয়ার উপাদানগুলো কিন্তু তাপ, চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত, এইগুলো কিন্তু আবহাওয়ার উপাদান। এবং এইগুলোর দৈনন্দিন সামগ্রিক অবস্থাটা হলো কি তোমার আবহাওয়া হবে। ঠিক আছে। এখন আবার বলি, আবহাওয়ার উপাদান কি থাকবে? তাপ থাকবে, চাপ থাকবে, বায়ু প্রবাহ থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত থাকবে, বারিপাত, বৃষ্টিপাত বা বারিপাত বলে এটাকে আমরা এটাও বলতে পারি।
এটা বলতে বৃষ্টিপাতের পরিবর্তে আমরা পানিপাতও বলতে পারি। এইগুলো থাকবে। এইগুলোর দৈনন্দিন সামগ্রিক অবস্থা, এটাকে আমরা কি বলবো? আবহাওয়া বলবো। আচ্ছা, না হাওয়া তো আমরা বলতে পারি কি বলতে, হাওয়াকে আমরা কি বাতাস বলি না? হাওয়াকে আমরা বলি কি? বাতাস। এইগুলো হলো আবহাওয়া, এইগুলো হলো আবহাওয়ার উপাদান। এখন দেখো, এই যে আবহাওয়ার কোনো অঞ্চলের, এটা হলো কোনো, দেখো লক্ষ্য করো, কোনো অঞ্চলের আবহাওয়ার আবহাওয়ার 30 থেকে 40 বছরের, 30 থেকে 40 বছরের গড়, কোনো অঞ্চলের আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড়কে আমরা কি বলি? জলবায়ু বলি। এটাকে বলি আমরা জলবায়ু বলি। কোনো অঞ্চলের আবহাওয়ার বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়ফলকে আমরা কি বলবো? জলবায়ু বলবো। আমি আবহাওয়াটা ডাস্টার দিই। কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়ফলকে আমরা কি বলবো? জলবায়ু বলবো। বাংলাদেশের জলবায়ু কিন্তু সমভাবাপন্ন। কি বলছে এটা? সমভাবাপন্ন। এটা হইল সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুটা হইল সমভাবাপন্ন। ঠিক আছে? এখন আমরা আবার বলি, আবহাওয়া কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, তারপরে মেঘাচ্ছন্ন, বাড়িপাত, দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে কি বলবো? আবহাওয়া বলবো। আবহাওয়া বলবো। ঠিক আছে? আবহাওয়া। আচ্ছা, আবহাওয়ার কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়ফলকে কি বলবো আমরা? জলবায়ু। তাকে বলবো আমরা জলবায়ু। এখন দেখো তোমরা বুঝতে পারো কিনা যে আবহাওয়া কাকে বলি আর জলবায়ু কাকে বলি। আর যখন আমি জলবায়ুটা বলবো তখন আবহাওয়াকে কিন্তু উল্লেখ করতে হবে। এখন যদি বলি আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড় ফলকে আমরা জলবায়ু বলি, তখন তো প্রশ্ন থাকতে পারে আবহাওয়া কাকে বলে। এই জন্যই আবহাওয়াটা সংজ্ঞাটা তোমাকে আগে দিলাম আমি। এই জন্যই আবহাওয়া সংজ্ঞাটা তোমাদেরকে আগে জানাইলাম যে আবহাওয়া কাকে বলে। জলবায়ু পরে একটা বলছি জলবায়ু কাকে বলে। এখন দেখো, বাংলাদেশের কি অবস্থানটা বলছিলাম, 20 থেকে কত ডিগ্রি? 20 থেকে 26 না, অক্ষাংশে, উত্তর অক্ষাংশে কিন্তু এটা। বাংলাদেশের যে পৃথিবীটা, এটা কিন্তু এটাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখা থেকে এটা উত্তর, এটা হইল দক্ষিণ। বাংলাদেশ তো এই অঞ্চলে, বাংলাদেশটা হইলো এই অঞ্চলে। মানে এটা যে 0 ডিগ্রি হয়, এটা মনে করো একটা আছে, এটা 23.5 ডিগ্রি। এখানে একটা আছে, এটা হইলো 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। এখন এই নিরক্ষরেখার উত্তর দিকে যে রেখাটা, এটাকে আমরা এটাকে বলে আমরা কর্কট, কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা বলি এটাকে আমরা। নিরক্ষরেখার উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর গোলার্ধে যে রেখাটা, যে অক্ষরেখাটা, এটাকে বলবো আমরা কর্কট ক্রান্তি বলবো। আর দেখো দক্ষিণ গোলার্ধে, এই দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি যে অক্ষরেখাটা, এটাকে আমরা কি বলি? মকর ক্রান্তি। আমরা বলি মকর ক্রান্তি বলি। এটাকে মনে থাকবে যে পৃথিবীকে সমান 2টা ভাগে ভাগ করছে, উত্তর দক্ষিণ ভাগে যে 2টা অংশে ভাগ করছে যে রেখাটা, এটাকে বলে আমরা নিরক্ষরেখা। আর নিরক্ষরেখার উত্তর অংশকে উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশে আমরা বলি
দক্ষিণ গোলার্ধ। এখন দেখো 37°, উত্তর অক্ষাংশে এটাকে বলে আমরা কর্কট, আর 37° দক্ষিণকে বলে এটাকে মকরক্রান্তি বলি। এখন দেখো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু মাঝামাঝি বরাবর কিন্তু এই রেখাটা আছে। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে যে রেখাটা, এটা হলো কর্কট ক্রান্তি। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এই জন্য এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এখন ক্রান্তীয় অঞ্চল কোনটা? উত্তর গোলার্ধে 37° অক্ষাংশ এই কর্কট ক্রান্তি মাঝামাঝি অবস্থিত। এই ক্রান্তীয় রেখাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এটাকে ক্রান্তীয় অঞ্চল বলা হয়। ক্রান্তীয় রেখা দেখো, ঠিক আছে, যে নিরক্ষরেখার 37° উত্তর অক্ষাংশে এটা কর্কট, আর নিরক্ষরেখার দক্ষিণ অক্ষাংশে মকরক্রান্তি, ঠিক আছে। এবং এই 37° রেখাটা বাংলাদেশের মাঝামাঝি বরাবর, এই জন্য একে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এটাকে এই জন্য ক্রান্তীয় অঞ্চল বলা হয়। যে বাংলাদেশে দেখো এই নিরক্ষীয় অঞ্চল, এটা নিরক্ষরেখা, ক্রান্তীয় রেখা। এখন দেখো আমার বাংলাদেশে এই নিরক্ষরেখাটা এখানে কিন্তু এই যখন সূর্যের আলো পতিত হয় তখন কিন্তু এই দিন রাত্রি কিন্তু সমান হয়। তখন দিন রাত্রি কি হয়? সমান হয়ে যায়, সমান হয়। আবার যখন এবং ওই অঞ্চল কিন্তু থাকে, খুব উত্তপ্ত গরম থাকে। এবং যখন কর্কট ক্রান্তির উপরে যখন সূর্যের আলো পতিত হয়, লম্বভাবে পতিত হয়, সূর্যের আলো যখন সূর্যকিরণ যখন লম্বভাবে পতিত হয়, সূর্যকিরণ লম্বভাবে যখন পতিত হয়, এই অঞ্চল কি উত্তপ্ত থাকে বেশি, গরম থাকে বেশি, দিন বড় হয়। তখন কি হয়? দিনটা বড় হয়, দিন বড় হয়। আর রাত তো ছোট হবে, রাত ছোট কেন হবে? যদি তোমার 14 ঘন্টা দিন থাকে, এটা কত হবে? 10 ঘন্টা না 24 ঘন্টা না, কত হবে? 10 ঘন্টা রাত হবে, 10 ঘন্টা রাত হবে। এখন দেখো আমরা এই যে সূর্যের আলোটা যে লম্বভাবে পতিত হয়, একবার এই কর্কট ক্রান্তির উপরে, নিরক্ষরেখার উপরে, মকর ক্রান্তির উপরে সূর্যের আলো কিন্তু সূর্যের লম্বভাবে পতিত হয়, তখন এইখানে কিন্তু দিন বড় হয়। যদি এই মকর ক্রান্তির উপর সূর্য লম্ব পতিত হয়, তখন এই দক্ষিণ গোলার্ধে এনে দিন কি হবে? বড় হবে, দিন বড় হবে, রাত ছোট হবে। আর এনে কিন্তু তোমার এনে কি হবে? তার বিপরীত অবস্থা হবে, এখানে তার বিপরীত হবে। এখন দেখো বাংলাদেশে ঋতু, এই দিন রাত্রি সূর্য কিরণের উপরে ঋতু পরিবর্তনটা কেন? ঋতুটা আছে, ঋতু পরিবর্তন হয় বাংলাদেশে। ঋতু কয়টা? 6টা ছিল আগে, না 6টি ছিল আগে। ঋতু হলো 6টি, কিন্তু তোমরা বাংলাদেশের জলবায়ু যখন তোমরা পড়বা, তখন তোমরা এখানে ঋতু পাইবা 3টা। একটা হলো গ্রীষ্মকাল, একটা হলো বর্ষাকাল, আর হলো শীতকাল। একটা হলো গ্রীষ্মকাল, একটা হলো বর্ষাকাল, একটা হলো শরৎকাল। এই হলো তোমার 3টা ঋতু। গ্রীষ্মকাল, এখন দেখো ইংরেজি মাস হলো তোমার 12টা মাস আছে। দেখো জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
অগাস্ট, পরে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই কটা মাস, 12টা না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন দেখো মার্চ থেকে মে পর্যন্ত, এই দেখো মার্চ থেকে মে পর্যন্ত এটা তোমার হলো গ্রীষ্মকাল। মার্চ থেকে মে কটা মাস আছে না? মার্চ আছে, এপ্রিল আছে, মে আছে। মার্চ থেকে মে পর্যন্ত হলো তোমার গ্রীষ্মকাল। আর তখন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 34°C। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21°C। এখন দেখো গ্রীষ্মকাল যখন আমি পড়বো, গ্রীষ্মকালটা যখন করবা তখন তোমার এখানে তাপমাত্রা আছে, বায়ু প্রবাহ আছে, বৃষ্টিপাত আছে। এগুলো কিন্তু জলবায়ুর উপাদান, এগুলো কিন্তু জলবায়ুর উপাদান। তাপমাত্রা বা তাপ বলি, তাপ, তারপরে হলো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, তারপরে আছে কি বৃষ্টিপাত। এইগুলো কিন্তু জলবায়ুর উপাদান কিন্তু এইগুলো। তাই গ্রীষ্মকালে তোমার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, তোমার এপ্রিল, মে, জুন এই 3 মাস তোমার কি থাকে? গ্রীষ্মকাল থাকে। এগুলো থাকে এখানে গ্রীষ্মকাল। এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 34°C আর হইলো সর্বনিম্ন থাকে 21°C। এখন দেখো এখানে বৃষ্টিপাত হয়। এখানে গড় বৃষ্টিপাত হয় 51 সেন্টিমিটার। এখানে গড় বৃষ্টিপাত হয় 51 সেন্টিমিটার। গড় বৃষ্টিপাতটা হয় 51 সেন্টিমিটার। আর এই অঞ্চলে বৃষ্টিপাত হয় মানে 20% হবে, 20% বৃষ্টিপাত তখন হয়। তাই গ্রীষ্মকালে কি হয়? সর্বোচ্চ তাপমাত্রা হলো 34°C, সর্বনিম্ন হলো 21°C, বৃষ্টিপাত হলো 51 সেন্টিমিটার। আর বৃষ্টিপাতের পরিমাণ হয় সমগ্র বৃষ্টিপাতের 20% বা শতকরা 20 ভাগ তখন বৃষ্টিপাতটা হয়। এই গ্রীষ্মকালে বৃষ্টিপাতটা হয়। আচ্ছা, গ্রীষ্মকালে যখন বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে এখন দেখো বাংলাদেশটা দেখাইতে পারি তোমাকে। দেখো এই যে বাংলাদেশটা গ্রীষ্মকালে আমরা দেখো যদি এই দিক থেকে যদি বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ না দক্ষিণ, এটা পশ্চিম, যখন এই দিক থেকে তখন বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়। কি বলছি? দক্ষিণ আর পশ্চিম দিক বায়ু প্রবাহিত, দক্ষিণ পশ্চিম দিক বায়ু প্রবাহ বলবো। যদি এই এই দক্ষিণ এবং পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম দিক বায়ু প্রবাহিত হয়, এইভাবে বলবো এটা। আবার দেখবা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু বায়ু প্রবাহিত হয়, বা উত্তর পূর্ব দিক থেকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। এখন দেখো এই অঞ্চলে কি আছে? বঙ্গোপসাগরের জল, পানি আছে না? জল আছে। কোনো বায়ু প্রবাহ যদি কোনো জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু তার যে বায়ুর আর্দ্রতা থাকে, বায়ুর আর্দ্রতা থাকে বেশি, আর্দ্রতা বেশি থাকে। মানে জলীয় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি বলা হয়? আর্দ্রতা। জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকে বলা হয় আর্দ্রতা বলা হবে। তাকে বলা হবে আর্দ্রতা। কতটুকু সে জলীয় বাষ্প ধারণ করতে পারবে। অনেক সময় আর্দ্রতা থাকে না, তখন তাকে আমরা শুষ্ক জলবায়ু, তাকে আমরা বলি শুষ্ক আর্দ্রতা বলি, আমরা বলি। ঠিক আছে? এখন
এখন গ্রীষ্মকালে আমরা কি পাইছি? সবুজ তাপমাত্রা 14°C, সর্বনিম্ন 21°C, বৃষ্টিপাত 51 সেন্টিমিটার, আর তখন বৃষ্টিপাত হয় 20% বৃষ্টিপাত হয়। এখন দেখো, তারপর দেখো বর্ষাকাল। বর্ষাকাল হইলো তোমার জুন থেকে অক্টোবর। দেখো, জুন থেকে অক্টোবর কয় মাস? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 1, 2, 3, 4, 5 মাস। এই 5 মাস কিন্তু তখন কি থাকে? এটা বর্ষাকাল থাকে। তখন এটা থাকে বর্ষাকাল। দেখে দিব এটা। জুন থেকে অক্টোবর পর্যন্ত। অক্টোবর, জুন থেকে অক্টোবর পর্যন্ত এটা হলো তোমার বর্ষাকাল থাকে। এটা হলো তোমার বর্ষাকাল। এখন বর্ষাকালে কিন্তু তোমার, আচ্ছা এখানে যে বর্ষাকাল বাংলায় বলি এটাকে, এটা জ্যৈষ্ঠ এবং কার্তিক। বাংলায় হবে জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ ও থেকে কার্তিক মাস। জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস বাংলা মাস এটা। ইংরেজি বলছি জুন থেকে অক্টোবর, জ্যৈষ্ঠ থেকে কার্তিক। আচ্ছা, তখন তাপমাত্রা থাকে 27°C থাকে, গড় তাপমাত্রা 27°C থাকে, তাপমাত্রা থাকে তখন। আর এনে তখন বৃষ্টিপাত প্রায় 80% বৃষ্টিপাত এখানে হয়ে যায়। তখন 80% প্রায় 80% বৃষ্টিপাত বর্ষাকালে হয়। বর্ষাকালে হয়। এখন দেখো, তখন কিন্তু এই বায়ু প্রবাহটা এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত, দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত। তো এখানে জলীয় অংশ আছে না? জলীয় অংশ আছে। তখন বাতাসে কি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে না? জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। জলীয় বাষ্প বেশি থাকলে কি হবে? বৃষ্টিপাত বেশি হবে। তখন কি হবে? বৃষ্টিপাতটা বেশি হবে। আচ্ছা, এই অঞ্চলে দেখো বৃষ্টিপাতটা কোন ধরনের বৃষ্টিপাত হয়? আমরা যে আগে পড়ছি সলুৎকার বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, সংঘর্ষ বৃষ্টিপাত, হ্যাঁ, ঘূর্ণিবাত, ঘূর্ণিবৃষ্টি, এই চারটা কিন্তু বৃষ্টি প্রকারভেদ আছে চারটা। তো এই বর্ষাকালে কিন্তু তোমার শৈলুৎকার বৃষ্টিপাতটা হয়। তখন এনে হয় শৈলুৎকার বৃষ্টিপাত। দেখো বানানটা দেখো, শৈলু, শৈলুৎকার, তখন শৈলুৎকার বৃষ্টিপাতটা হয়। তখন বৃষ্টিপাতটা হয়। এখন শৈলুৎকার বৃষ্টিপাতটা কি জিনিসটা কেটে দেখো, এই যে দক্ষিণ পশ্চিম দিকে যখন বায়ুটা প্রবাহিত হয়, তখন আমাদের বাংলাদেশের উত্তর দিকে কি আছে? উঁচু ভূমি আছে, উঁচু পাহাড় আছে, পর্বত আছে, যেমন হিমালয় পর্বত আছে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা হিমালয় পর্বতে কি হয়? বাধা পায়। বাধা পায়, সেটা উপরের দিকে উঠে যায়। উঠে যায়, এটা কি ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে কি হয়? বৃষ্টি হোক, ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হোক, বা তার এই যখন বড় বড় মেঘ আকার হয়, মেঘ যখন সে বাতাসে রাখতে পারে না বাতাসে, তখন কি নিচে পড়ে যায়। এটাকে আমরা বলি কি? সুলুৎকে, এটাকে আমরা বৃষ্টিপাত বলি। সুলুৎ বৃষ্টিপাতটা এরকমই। হিমালয় পর্বতে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা বাধা পায়। বাধা পাওয়ার পরে সেটা উপরে উঠে সেটা ঘনীভূত হয়, বড় বড় মেঘ আকার ধারণ করে, তা মাধ্যম শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়। এটাকে আমরা কে বলি? শৈলুৎকার বৃষ্টিপাত। এখন দেখো, বর্ষাকালে কিন্তু শৈলুৎকার বৃষ্টিপাতটা হয়, শৈলুৎকার বৃষ্টিপাত হয়, এবং বায়ু প্রবাহটা দক্ষিণ আর পশ্চিম দিক থেকে কিন্তু প্রবাহিত হয়। এই দিক থেকে প্রবাহিত, এটাকে দক্ষিণ পশ্চিম দিক আমরা বলবো। দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা গেল তোমার বর্ষাকাল। তারপর দেখো, আগে আর কটা মাস আছে? নভেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস আছে। ঠিক আছে, এখন দেখো নভেম্বর থেকে কি পর্যন্ত? দেখো, শীতকাল। আর নভেম্বর থেকে কোন পর্যন্ত? ফেব্রুয়ারি পর্যন্ত।
ফেব্রুয়ারি পর্যন্ত। এই মাসটা হলো তোমার শীতকাল। শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 29 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন থাকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা থাকে। তখন বৃষ্টিপাত তেমন একটা হয় না। মনে করো যে 10 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না তখন। তখন বেশি বৃষ্টিপাত হয় না, কারণ তখন বায়ুটা কিন্তু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। তখন বায়ুটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। সেই যখন প্রবাহিত হয় তখন এইদিকে তো স্থলভাগ, মালভূমি আছে, পর্বত আছে, পাহাড় আছে, তখন জলীয় বাষ্প থাকে না বাতাসে, তখন জলীয় বাষ্প থাকে না, তখন কিন্তু বৃষ্টিপাতটা কম হয়। তখন বায়ুর আর্দ্রতা থাকে মাত্র 36%। বায়ুর আর্দ্রতা থাকে 36% থাকে, আর্দ্রতা থাকে। এখন দেখো তোমাদের এই বাংলাদেশের জলবায়ুর যে তিনটা কাল উল্লেখ করলাম, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। ইংরেজি মাসগুলো দেখো, মার্চ থেকে মে পর্যন্ত হলো গ্রীষ্মকাল, আর জুন থেকে অক্টোবর পর্যন্ত হলো বর্ষাকাল, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হলো তোমার শীতকাল। তিনটা কাল তোমরা ভালো করে এগুলো পড়বা, বইটা দেখবা যে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে? আমরা জলবায়ু সম্বন্ধে পড়লাম। জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, বাংলাদেশের ঋতু কয়টা ঋতু? তিনটা ঋতু ভাগ করছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। এবং এগুলোর প্রতিটা কালের তাপমাত্রা কত, সর্বোচ্চ সর্বনিম্ন কত, বৃষ্টিপাত কত উল্লেখ করা হয়েছে। তোমরা এখন বাড়ির কাজটা দেখো, কোরিয়ান বাড়ির কাজ। বাংলাদেশে জলবায়ু বর্ণনা। তোমরা বাংলাদেশের কাজটা তোমরা বাংলাদেশের জলবায়ুর বর্ণনা আগামী ক্লাসে তোমরা করে আনবা। করে আসবে এটা আগামী ক্লাসে বাংলাদেশের জলবায়ু সম্বন্ধে। এবং তোমরা বাসায় পড়বা, বইটা দেখবা যে বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। তা আজকে তোমাদের বাংলাদেশের জলবায়ু পড়াইলাম, কোনো সমস্যা আছে তোমাদের? জলবায়ুর ধারণা বললাম, আবহাওয়ার ধারণা বললাম, তিনটা ঋতু বললাম, ঋতুর মাসগুলোর নাম বললাম। এবং তোমরা বাড়ির কাজটা এটা করে আনবা, এবং তোমরা বাড়িতে যতক্ষণ পারো বাড়িতে থাকো, বাইরে যাও না। নিজে সুস্থ থাকো, ভালো থাকো, কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।